আসসালামু আলাইকুম দর্শক, চলে আসলাম নতুন আইটি ভিডিও নিয়ে। দর্শক, আজকের ভিডিও পুরোটা সময় আমি রাজকে নিয়ে কথা বলবো এবং পাশাপাশি মিমের কিছু বিষয় থাকবে। আজকের ভিডিওতে অডিও ভিডিও মানে ভিজুয়াল এবং অডিও দুই ধরনের জিনিস আপনারা শুনতে এবং দেখতে পারবেন। যেমনটা ভয়েস ওভার থাকবে, আমার কথা আপনারা শুনতে পারবেন এবং স্ক্রিনে আমি আপনাদেরকে রাজকে দেখাবো। মানে দুটো জিনিসই আজকে হবে অ্যাট এ টাইম। আপনারা রাজকেও দেখবেন আমার ভিডিওর স্ক্রিনে, আর আমার কথা শুনতে পারবেন, ঠিক যেমনটা এখন দেখছেন রাজ মাঠে চড়ে বেড়াচ্ছে। সে যাই হোক, তো কথা হচ্ছে আজকে রাজকে নিয়ে কী কথা বলবো। আমাদের মধ্যে এখন একজন নতুন ইমামের আবির্ভাব হয়েছে, তথাকথিত ইমাম, ইমাম পীর মুরিদ যাই বললেন না কেন, যার নাম রাজ। ঠিক আছে, সে এখন পুরো দস্তুর নিজেকে একজন আলেম, মানে আলেম সাজাচ্ছে, নিজেকে অনেক বুদ্ধিমান ভাবে। তো সে এখন পুরোপুরিভাবে একটা বেশভূষা ধারণ করেছে। কিসের বেশভূষা সেটা ভিডিওতে আমি ডিটেলস বলবো। সবথেকে বড় গাঁজাখুরি যে কথাবার্তা বলছে রাজ তার চ্যানেল নিয়ে, সেটা হচ্ছে তার চ্যানেল নাকি তার মা দ্বারা করিয়ে দিয়েছে। রাজের এই সমস্ত কথাবার্তা শুনে আমি একটা জিনিস খুব ওভার কনফিডেন্টলি বলতে পারি দর্শক, রাজ প্রতিনিয়ত একটা জিনিসের প্রমাণ দিচ্ছে যে সে আসলে খারাপ জিনিসের সাথে কতটাও মানে ওতপ্রোতভাবে জড়িত। রাজ্যে বাজে অভ্যাসের সাথে, মানে একদম ডিরেক্টলি বলতে গেলে নেশা পানির সাথে যে খুব ভালোভাবে জড়িত, সে যে মানে এটার প্রতি নেশাগ্রস্ত, কারণ সে যে কোনটা খায় এটাই আমরা জানি না। সে অনেক ধরনের জিনিসের সাথে অভ্যস্ত দর্শক, কারণ তার কথাবার্তা শুনলে বোঝা যায়। কারণ একটা সুস্থ মস্তিষ্কের মানুষ, স্বাভাবিক মস্তিষ্কের মানুষ এই ধরনের কথাবার্তা বলবে না রাজ যেগুলো বলে। ঠিক আছে, তো যেহেতু সেই টাইপের কথাবার্তা বলছে, বোঝা যাচ্ছে সে তার স্বাভাবিক মস্তিষ্কে নাই, সে একটা অন্য জগতে থাকে। যখন সেগুলো খাবার দাবার খায় বা এগুলো বদ অভ্যাসে লিপ্ত হয়ে যায়, তখন তো একটা মানুষ ফ্যান্টাসির মধ্যে চলে যায়। তো রাজের সাথেও সেটা হয়, সে ওই সময় তো আবুল তাবুল বকতে থাকে। ঠিক আছে, তো বোঝা যাচ্ছে রাজ খুব খারাপ একটা ছেলে, যে কিনা বাজে নেশা পানির সাথে জড়িত আর কি। তো সেটা নমুনা আমি আজকে আপনাদেরকে দেখাবো, প্রমাণও দিব, এবং আমাদের মাঝে যে নতুন মানে ইমামের আবির্ভাব হয়েছে সেটাও আমি আজকে মানে তুলে ধরবো আর কি, ভণ্ড ইমাম। আর মিমকে নিয়ে আসলে অনেকদিন কথাবার্তা বলা হয় না, অনেকদিন ছাড় দিয়েছি, বাট ছেড়ে কিন্তু দেয়নি। দেখলাম এতদিন পর্যন্ত, দেখলাম যে না, যে মিম মিমই থাকবে, কোনোদিন মানুষের বাচ্চা হতে পারবে না। ঠিক আছে, সো মিম তার পরিচয় মানে অক্ষুণ্ণ রেখেছে। সেটা কি, সেটা আমি ভিডিওতে ডিটেলস তুলে ধরবো। সো আমি মনে করি দর্শক, আমার আজকের ভিডিওটা দেখলে আপনারা কেউ হতাশাগ্রস্ত হবেন না, কারণ প্রত্যেকটা মানুষের আমার আজকের ভিডিওটা ভালো লাগারই কথা, কারণ এমন কিছু ইনফরমেশান দিব যেগুলো আপনারা কেউ এখন পর্যন্ত ধরতে পারেননি। সো দর্শক, বেশি কথা বলবো না, গতকাল একটা শর্ট ভিডিও দিয়েছিলাম, চেষ্টা করবো আজকেও খুব শর্ট টাইম কথা বলার জন্য, যদি খুব দ্রুত শেষ করতে পারি। সো বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আমার আজকের ভিডিও। ভিডিও শুরুতে বলে রাখি দর্শক, আপনারা যারা নতুন এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই করে দিবেন, আর যারা ভিডিওটা দেখছেন লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। দর্শক, আমি আমার ভিডিওর মূল কথা শুরু করে দেই। তো শুরুতে দর্শক আমি একটা একটা করে বলবো, টু দ্য পয়েন্ট আসবো। গতকালকে রাজের ভিডিও আপনারা অনেকেই দেখেছেন। রাজ এখন অনেক কোরআনের আয়াত বলে, হাদিস বলে, বাংলাতে অনুবাদ করে আপনাদেরকে শোনায়। ঠিক আছে, এবং সে এমন একটা ভাব ধরেছে বা এমন একটা ভাব নিয়েছে, মানে সে এখন মানে অনেক বেশি মানে আলেম হয়ে গেছে। ঠিক আছে, সে অনেক বেশি ধর্মকর্ম পালন করে, সে ভদ্র হয়ে গেছে। ওইদিকে আবার প্রতিদিন রাতে নেশাপানিও চলে। দর্শক, আমি একটা কথা বলেছিলাম, আমার কথাগুলো হয়তো খুব সাধারণ থাকে, বাট এই সাধারণ কথাগুলোর গুরুত্ব কিন্তু হয়তো অনেকে বুঝতে পারেন না। আমি একবার একটা কথা বলেছিলাম, সেটা হচ্ছে একটা অশিক্ষিত মানুষ এবং তার হাতে টাকা, পৃথিবীতে এর চাইতে বাজে কম্বিনেশন আর হতে পারে না। যেমন কম্বিনেশন মানে কি, কম্বিনেশন মানে হচ্ছে ধরুন আমি আজকে একটা তরমুজের জুস খাবো, সেই জুসের সাথে আমি চিনি দিয়েও খেতে পারি, তরমুজের জুসও খেতে পারি, বা সেটার সাথে আমি দুধ মিশিয়েও খেতে পারি। বা আমার আজকে মনে হচ্ছিলাম একটা ম্যাঙ্গো জুস খাবো বা ম্যাঙ্গো মিল্ক শেক খাবো, আমি ম্যাঙ্গো মিল্ক শেকের মধ্যে আমি ডিরেক্টলি হাই ফ্যাট মিল্ক যেটা সেটাও দিতে পারি, বা আমি সেটার মধ্যে কিন্তু চাইলে আবার আইসক্রিম দিয়েও খেতে পারি। অনেকভাবেই খাওয়া যেতে পারে, এখন কম্বিনেশনটা কার কেমন ভালো লাগে সেটা নিজেদের উপরে ডিপেন্ড করছে। তো পৃথিবীতে হাজারটা এরকম মানে লক্ষ কোটি কোটি কম্বিনেশন বানানো যায় অনেকভাবে, অনেক কিছুর সাথে, বাট এর মধ্যে থেকে দ্য ওর্স্ট কম্বিনেশন হচ্ছে একটা গবেট, অশিক্ষিত মূর্খ প্লাস টাকা। যদি একটা অশিক্ষিত মূর্খের হাতে আপনি টাকা দিয়ে দেন, এটা হবে সবচেয়ে খারাপ কম্বিনেশন, যেটা রাজের সাথে হচ্ছে। রাজ প্রথমত তো অশিক্ষিত, দ্বিতীয়ত সে মূর্খ,
মানে তার কোনো রকম লেখাপড়া বলেন কোনো যোগ্যতাই তার মধ্যে নেই, কোনো যোগ্যতা নেই, এবং সে প্রচণ্ড পরিমাণে বিভিন্ন ধরনের খারাপ জিনিসের সাথে সে মানে অভ্যস্ত আর কি, ঠিক আছে? সো তার হাতে যদি টাকা আসে তাহলে আপনারা বুঝতেই পারছেন যে এর চেয়ে খারাপ কম্বিনেশান আর হতে পারে না। সো রাজের মতোই চলছে, এবং তার হাতে এখন বর্তমানে টাকা আসাতে সে মানে তার যে উপদ্রব সেটা আরও বেড়ে গেছে, কল্পনাও করতে পারবেন না, কল্পনাও করতে পারবেন না। তো রাজের কথা আমি পয়েন্ট আকারে বলছি দর্শক, অনেকগুলো কথা আমি জমিয়েছি, সো একটা একটা করে তুলে ধরছি। প্রথমত রাজকে বলবো, আপনি তো অনেক হাদিস বলছেন, অনেক কোরআনের আয়াত বলছেন অনুবাদ করে করে, অবশ্যই সেগুলো নিজে বলছেন না, সেগুলো হয়তো ফেসবুক ঘেটে ঘেটে বের করেছেন বা হয়তো গুগল থেকে বের করেছেন, করে সেগুলো আপনি হয়তো দর্শকদের সামনে শোনাচ্ছেন। দ্যাট ইজ গুড, ভালো কথা, ধর্ম প্রচার করতেই পারেন। কিন্তু আপনি প্রচার করছেন নিজের খাতিরে, নিজেকে বুঝাচ্ছেন আপনি এতটা ভালো হয়ে গেছেন। তা আমি ভাই আপনাকে বলতে চাই, এই যে তো হাদিস কোরআন শোনাচ্ছেন, এত হাদিস কোরআন বলছেন, আমরা তো কম বেশি জানি, তো ওই হাদিস কোরআনে কি এটা বলা আছে বউ পিটাতে প্রতিদিন রাত্রে? বউকে বেধড়ক পিটাতে কি বলা হয়েছে হাদিসে? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু কোনোদিন তার বউয়ের হাতে হাত মানে বউয়ের গায়ে কোনোদিন হাত তুলেননি, কোনো স্ত্রীর গায়ে কিন্তু কোনোদিন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো আঘাত করেননি। তাহলে আপনি এই যে হাদিস শোনাচ্ছেন, এই যে কোরআন শোনাচ্ছেন, এই হাদিস কোরআনে কি স্ত্রী পিটানোর কথা বলা আছে কোথাও? এটা একটু বলবেন তো। আপনি যদি এত হাদিস কোরআন জানেন, এত বড় আলেম হয়ে গেছেন, তাহলে এই সামান্য জিনিসটা জানেন না যে বউ পিটানোটা আসলে ঠিক না? তাহলে আপনি আপনার বউকে কেন পেটাতেন? আজকে আপনার সংসার জীবনে এত অধপতনের মূল কারণটাই তো আপনার বউ পিটানো। বউটা কি না পিটালে চলতো না? বউ পিটানো লাগবে কেন? নিজের পুরুষত্ব জাহির করতে চান? পুরুষত্ব জাহির করতে চান? আমাদের সমাজে অনেক মানুষ আছে দর্শক, যারা আসলে পুরুষত্ব বলতে কি বোঝা জানেন? বিছানা কাঁপানোকে। আমি একদম স্ট্রেট ফরওয়ার্ডই কথা বলছি দর্শক, বলছি কেন? কিছু মানুষের অবস্থার জন্য। তারা মনে করে নিজেদের পুরুষত্ব জাহির করার জন্য বিছানা কাঁপাতে হবে। তারা মনে করে আমাদের পুরুষত্ব জাহির করার জন্য স্ত্রীকে মারধর করতে হবে। আরে ভাই, এগুলো পুরুষত্বের প্রমাণ না ভাই, এগুলো কাপুরুষত্বের প্রমাণ। আপনি কাপুরুষ বলেই আপনি মনে করছেন বিছানা কাঁপাতে পারলে মানে আপনি পুরুষ, আপনি স্ত্রীকে মারধর করে ভয় দেখিয়ে তাকে বসে আনতে পারলে মানে আপনি পুরুষ। এটাকে পুরুষত্ব বলে না। আপনি সবচাইতে বড় কাপুরুষ, এই জন্য আপনি আপনার বউকে পিটিয়ে দমিয়ে রাখার চেষ্টা করছেন। এটা সবচেয়ে বড় কাপুরুষের কাজ। আরে ভাই, আসল পুরুষ তো সে, আসল পুরুষ সে যে তার বউকে একদম স্বাধীনভাবে ছেড়ে দিয়েছে, তার বউ পুরো দুনিয়া ঘুরে এসেও দিন শেষে তার স্বামীর কাছে ফিরে আসে তার স্বামীর ভালোবাসার জন্য। সে তো আসল পুরুষ। যে তার বউকে একদম খোলা পাখির মতো ছেড়ে দেওয়ার পরও, তার বউ পুরো দুনিয়া ঘোরার পরও তার স্বামী ছাড়া থাকতে পারেনি, আবার তার স্বামীর কাছেই চলে এসেছে, সেই পুরুষ অবশ্যই তার স্ত্রীকে এমন কিছু দিতে পেরেছে বলেই কিন্তু হাজারটা দুনিয়া ঘোরার পরেও কিন্তু ওই নারী তার হাজব্যান্ডের কাছে ফেরত আসবে। সেই মানুষটাই আসল পুরুষ, যে তার বউকে স্পেস দেওয়ার পরও তার বউ তার কাছেই ফেরত আসে, অন্য কোথাও কখনো চলে যায় না। সো ভাই, এইভাবে করে যদি পুরুষত্ব জাহির করতে পারেন, আপনাকে আসল পুরুষ বলা যাবে। আপনি যেগুলো করছেন এগুলোকে দমিয়ে রাখা বলা হয়, ঠিক আছে? দমিয়ে রাখা বলা হয়। এভাবে দমিয়ে রেখে পুরুষত্ব কখনো জাহির হয় না। হ্যাঁ, আজকে আপনি পুরুষ, আপনাকে আল্লাহ অবশ্যই শক্তি বেশি দিয়েছে, এই জন্য আপনি মারতে পারবেন। আপনার সাথে একটা নারী কখনোই মার ধরে পেরে উঠবে না। আল্লাহ এভাবেই সৃষ্টি করেছেন নারী জাতিকে, পুরুষ জাতিকে। সো এটা দিয়ে কখনোই কিন্তু পুরুষত্ব জাহির করতে পারবেন না। যদি পারতেন তাহলে আল্লাহ কিন্তু দুই পক্ষকেই সমানভাবে শক্তিশালী করে দিত, সেটা কিন্তু আল্লাহ করেননি। তা আমরা মারধর করে যদি আপনি ভাবেন যে আমি পুরুষত্ব জাহির করবো, আমি পুরুষ, আপনি সবচেয়ে বড় কাপুরুষ ভাই। আপনি পুরুষই না, আপনি পুরুষ আর মহিলার মাঝখানের লিঙ্গ। সোজা কথা বুঝতে পেরেছেন? মাঝখানের লিঙ্গ। আর রাজের কথা কি বলবো দর্শক, সে এখন ওই যে বললাম, সে এখন ধর্মের বাণী শোনানো শুরু করেছে। সো তাকেই বলছি, ইসলামে কি কোথাও বলা আছে বউ পিটাতে? একটু কষ্ট করে বলবেন আমাকে। রাজ বলছে রাজের যে চ্যানেলটা, তার যে ইউটিউব চ্যানেলটা, সেটা নাকি তার মায়ের জন্য দাঁড়িয়েছে। এই যে গাঁজাখুরি একটা কথা, এই গাঁজাখুরি কথাটা রাজ কিভাবে বললো আমার আসলে মাথাটা ঢুকছে না। রাজের আম্মার কারণে রাজের ইউটিউব চ্যানেলটাকে দাঁড়িয়েছে, এটা কিভাবে সম্ভব ভাই? কিভাবে সম্ভব? তাহলে এতদিন কেন দাঁড়ালো না? মানে রাজ শারমিনকে বিয়ে করার আগে তো সে ইউটিউবে নাকি আসতে চেয়েছে, তার ইউটিউব নাকি তার ড্রিম, তার স্বপ্ন ছিল, কত বড় বড় ভাষণ দিল। তাহলে ভাই, স্বপ্নকে কেন তো দেরি করে বাস্তবায়ন করলেন? কেন শারমিনকে বিয়ে করার পরে আপনি ইউটিউবে আগমন ঘটালেন? শারমিনকে বিয়ে করার আগে কেন আপনি ইউটিউবে আসতে পারলেন না? ড্রিম ছিল, ড্রিম পূরণ করতেন, পারেন নাই কেন? কারণ ভাই আপনি চেষ্টা করেছেন,
কিন্তু আপনার ভিডিওকে দেখে নাই, আপনি পাবলিসিটি পান নাই, আপনি পপুলারিটি পান নাই, সো আপনি কীভাবে ইউটিউবে আসবেন বলুন? আপনার মধ্যে তো সে সক্ষমতা ছিল না। সো তখন কি আপনার মা ছিল না? তখন আপনার মা ছিল। আপনার মায়ের জন্য যদি আপনার ইউটিউব চ্যানেল দাঁড়াতো, তাহলে এর আগে কেন আপনার ইউটিউব চ্যানেলগুলো দাঁড়ালো না বলুন? শারমিনকে বিয়ে করার পরই কেন আপনার ইউটিউব চ্যানেলটা দাঁড়ালো? এই সমস্ত কারণেই দর্শক আমি বলেছি রাজ অবশ্যই খারাপ জিনিসের সাথে আসক্ত। কারণ একটা মানুষ খারাপ জিনিসের সাথে আসক্ত থাকলেই সে তার হিতাহিত জ্ঞান ভুলে যায়। তার একটা হিতাহিত যে বিবেক বিবেচনা সেটা সে হারিয়ে ফেলে, একদম সে বায়াসড হয়ে যায়। তো রাজের অবস্থা তাই হয়েছে। সে নেশাপানি করে, তো বিভিন্ন ওই যে গাঁজাখুরি কথাবার্তা যে বলছে না, কারণ সে নেশাপানি করে, তার বদ অভ্যাস আছে বিভিন্ন জায়গায়, ঠিক আছে, সে বিভিন্ন নেশাপানিতে আসক্ত, যার কারণে সে যখন এই সমস্ত কথাবার্তা বলে সে তার হিতাহিত জ্ঞান রেখে কথাবার্তা বলে না, কারণ সে নিজে কি বলছে সে 2 দিন পর নিজেই মনে করতে পারে না। এগুলি একটা নেশাগ্রস্ত মানুষের প্রথম লক্ষণ। তো রাজ কিন্তু সেটার নমুনা হারে হারে দিচ্ছে দর্শক। সো এরপর আর বলার কোনো অবকাশ নেই যে রাজ নেশাপানি করে না। রাজের অবশ্যই খারাপ জিনিসের সাথে অভ্যস্ততা আছে, এখানে বিন্দুমাত্র সন্দেহ আমি পোষণ করতে পারবো না। আচ্ছা, রাজকে ভাই আমি বলতে চাই খুবই গুরুত্বপূর্ণ কথা দর্শক। রাজ বলেছে, মানে আপনারা জানেন যে ওর আগে ঢাকাতে ছিল শারমিনদার বাসার পাশেই। তারপর যে ঘটনাটা রাজ ঘটিয়েছিল তাকে গলায় দড়ি দেওয়ার যে বিষয়টা, সেই ঘটনা ঘটানোর পর রাজ কিন্তু রাতারাতি ঢাকা ছেড়ে পালিয়ে নারায়ণগঞ্জে গিয়েছে। তো যখন বিল্লাল ক্লেম করেছিল যে ফার্নিচার টার্নিচার নিয়ে সব কিছু নিয়ে পালিয়ে গেছে রাজ রাতের অন্ধকারে, ঠিক আছে, যখন এই ক্লেমগুলো করেছিল তখন রাজ ভিডিও নিয়ে এসে বলেছে যে আমি পালিয়ে যাইনি, আমি হচ্ছে কি ওই এলাকাতে মানিজ্যতার ভয় চলে এসেছে, কারণ সে নাকি এরকম গলায় দড়িতে দিয়ে গিয়েছে, এলাকাতে জানাজানি হয়ে গিয়েছে। আশা করি আপনাদের সবার ঘটনাটা মনে আছে, এখনও রাজের চ্যানেলে সেই ভিডিওটা আছে। তো ভাই আমি এখন রাজকে বলতে চাই, রাজ নারায়ণগঞ্জ থেকে এখন আবার ঢাকাতে এসেছে, কিন্তু সবচেয়ে মিস্ট্রি বা সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এইটা, রাজ কোন বাসাতে উঠেছে জানেন? তার সেই আগের বাসাতে, যেই বাসাতে রাজ গলায় দড়ি দিতে গিয়েছিল। এখন রাজকে আমি বলতে চাই, ভাই আপনি ওই বাসাটা কেন ছেড়েছিলেন বলেছিলেন? যে আপনার মান ইজ্জত ছিল না, কারণ আপনাকে মানুষজন প্রশ্ন করতো যে আপনি গলায় দড়ি দিতে গিয়েছেন, কেন গিয়েছেন, তো একটা মান ইজ্জতের ভয় আপনি এলাকা ছেড়ে পালিয়ে গেছেন রাতের অন্ধকারে সব কিছু নিয়ে, তাই না? তো এখন মান ইজ্জতের ভয় নেই, এখন আপনাকে কি প্রশ্ন করবেন না যে রাজ ভাই গলায় কেন দড়ি দিয়েছিলেন, কি সমস্যা হয়েছিল স্ত্রীর সাথে, কেন নিজেকে শেষ করতে চেয়েছিলেন? এখন মান ইজ্জতের ভয় লাগে না? এখন কেন আবার এলাকাতে এসেছেন? তার মানে আপনি ওই সময় আসলে লজ্জাতে পরে এলাকা ছাড়েননি। ওই সময় বিল্লাল যা বলেছিল 100% কারেক্ট ছিল। আপনি রাতারাতি এই সমস্ত ফার্নিচার নিয়ে পালাতে চেয়েছিলেন, যে সব কিছু নিয়ে পালিয়ে যায়, কারণ আপনি একটা লোভী ছেলে, আপনি একটা খারাপ মানুষ, আপনি একটা পাপিষ্ট পুরুষ। আপনি সব কিছু নিয়ে পালিয়ে গিয়েছিলেন, শারমিনের কেনা সব জিনিসগুলো নিয়ে পালিয়েছিলেন, ভেবেছিলেন এগুলো নিয়ে পালিয়ে যায়, নাহলে আমার কাছ থেকে সব কিছু আপনি ছিনিয়ে নিয়ে যেতে পারে তারা। তা আপনি রাতের অন্ধকারে সব কিছু নিয়ে পালিয়েছিলেন, ভেবেছিলেন আপনাকে কেউ খুঁজে পাবে না, ঠিক আছে। সো কিন্তু পালিয়ে যাওয়ার পর আপনি দেখলেন যে এতে আপনারও সুনাম নষ্ট হলো, ঠিক আছে। আর আপনি একটা জিনিস বুঝতে পেরেছেন যে ইউটিউব যেহেতু আছে, ইউটিউব চ্যানেল চালাতে পারছেন, 1 মাসে ইনকাম দিয়ে আপনি পুরো বাসা বা সাজাতে পারবেন, পুরো ফার্নিচার বার কিনতে পারবেন, আপনার কিছুই মনে হবে না, কারণ আপনি জানেন ইউটিউব ইনকাম অনেক বেশি। সো এই জন্য আপনি পরবর্তীতে ইগোর ঠেলাতে আবার সব কিছু ফার্নিচার ফেরত দিয়ে দিয়েছেন, আর আপনি আবার আগের বাসাতে ফেরত এসেছেন। তার মানে আপনি একটা জিনিস প্রমাণ করে দিয়েছেন, আপনি কিন্তু রাতারাতি শারমিনের সব ফার্নিচার নিয়ে পালিয়ে গিয়েছিলেন। সেই ঘটনাটা একদম 100% সত্য, এখানে কোনো মিথ্যা কিছু নেই, সন্দেহ পোষণ করার কিছু নেই। আপনি একটা চোর, সেটা আপনি নিজেই আজকে প্রমাণ করে দিলেন। আপনি শারমিনের ফার্নিচার নিয়ে পালিয়েছিলেন এবং বিল্লাল যা বলেছিল সত্য বলেছিল, ঠিক আছে। আর আসল কথা কি দর্শক, পালানো না পালানো এত কিছু কথা না। রাজ কিন্তু দর্শক ওই সময় কোনো গলায় দড়ি টড়ি কোনো কিছুই করতে চান, এগুলো একটা নাটক ছিল শারমিনকে একটু লো ফিল করানোর জন্য, যেন শারমিন আবার ফিরে আসে। ওই যে বললাম কাপুরুষ দমিয়ে রাখতে চেয়েছিল, ভেবেছিল শারমিনকে ভয়টা দেখাবো, আর যে আমি গলায় দড়ি দিচ্ছি এই হচ্ছে সেই হচ্ছে, শারমিন আবার দ্রুত ফেরত চলে আসবে। আরে ভাই আপনাদের মনে হয় রাজের মতো এত লোভী ছেলে, যে কিনা এখন আইফোন চালায়, যে কিনা ইউটিউব চ্যানেল থেকে তো লক্ষ লক্ষ টাকা পায়, সে এত সহজে তার জীবন নষ্ট করে দিবে? আরে ভাই রাজের মতো ছেলেরা তো মেয়েদের জীবন নষ্ট করে। রাজের মতো ছেলেরা কোনোদিন নিজেদের জীবন নষ্ট করে না, তারা অন্যদের জীবন নষ্ট করে। রাজরা এরকম অনেকগুলো রাজ বাংলাদেশে বলেন না, পুরো পৃথিবীতে আছে, যারা অন্যের জীবন নষ্ট করাতে মেতে ওঠে, নিজেদের জীবন কখনো ওরা নষ্ট করে না, ওরা সবসময় নিজেদের জীবন গড়ে আর অন্যদেরটা ভাঙ্গে দর্শক। রাজ হচ্ছে এই টাইপের ছেলে। রাজ যে কী পরিমাণ ভয়ানক ছেলে দর্শক আপনারা কল্পনাও করতে পারবেন না। যারা রাজকে আজকে সাপোর্ট করছেন তারা সমানভাবে অন্যায়ের অপরাধীর ভাগ নেবেন, অবশ্যই নেবেন। দেখেন দর্শক, রাজ কিন্তু কথায় কথায় উঠতে বসতে মিথ্যা বলে, এবং তার মিথ্যা কিন্তু সে নিজেই
কোনো না কোনোভাবে ধরা খাইয়ে দেয় যে হ্যাঁ আমি মিথ্যা বলছি। দেখুন সে কি বলল, সে বলছে যে হচ্ছে গিয়ে শারমিন তাকে নাকি নারায়ণগঞ্জ থেকে ঢাকায় আসতে বলেছে, শর্ত দিয়েছে, এই কারণে সে ঢাকাতে এসেছে। তো ভাইরা আজ আমি আপনাকে বলতে চাই, হ্যাঁ স্বামী শর্ত দিয়েছে, কারণ আপনি যে টাইপের গুন্ডা মার্কা ছেলে, স্বামী যদি সংসার করার ইচ্ছা থাকে শারমিনের, সে চিন্তা করবে যে আপনি তো আবার অ্যাগ্রেসিভ হতে পারেন। তো সেক্ষেত্রে এত দূরে যদি থাকেন তার বাবা মার কাছ থেকে দূরে, শারমিন তো কোনো হেল্প পাবে না কারো কাছ থেকে। এই জন্য শারমিন সংসার করার আগে শর্ত দিয়েছে যেন আপনি আবার ঢাকাতে তাদের বাসার পাশে বাসা নেন, তাহলেই সে আপনার সাথে সংসার করবে। তো বাসা কি ঢাকাতে এর বাইরে আর কোনোটা ছিল না? অবশ্যই ছিল। তাহলে আপনি এত বাসা থাকতে আবার ওই বাসাটাই কেন নিলেন, যেখানে আপনার মান ইজ্জত নাই, আপনাকে সবাই প্রশ্নবিদ্ধ করবে, যেখানে আপনি গলায় দড়ি দিতে চাইলেন এত কিছু, আর ওই বাড়ি এলে বা আপনাকে কীভাবে আবার ওই বাসা থাকতে দিতে চাইলো? প্রশ্নটা তো এখানে দাঁড়ালো, কারণ যে মানুষ একবার গলায় দড়ি দিতে চায় সেই বাড়িওয়ালা তো কখনোই ওই ছেলেকে দ্বিতীয়বার তার বাসাতে ওঠাবে না, কারণ সে চিন্তা করবে যে আমার বাসাতে এরকম একটা অকারণ ঘটলে ওই বাসাতে ভাড়া দিতে আমার পরবর্তীতে সমস্যা হবে। তার মানে এখানে একটা জিনিস অবশ্যই মিস্ট্রি আছে। এখানে আমি একটা জিনিস বলতে চাই দর্শকদেরকে, ওই বাসাটার মধ্যে একটা রহস্য আছে দর্শক। ওই বাসাটাতে থাকতে হয় রাজকে কোনো ভাড়া দেওয়া লাগে না, হয় ওই বাসাটা মানে রাজ যেখানে থাকছে সেখানে হয় রাজের বড় ভাইয়ের কোনো কন্ট্রিবিউশন আছে বা পরিচিত কিছু একটা আছে ওই বাসাতে 100% কনফার্ম, মানে কনফার্ম দর্শক। কারণ যদি রাজের ওখানে কোনো বড় হাত না থাকে, রাজ অবশ্যই দ্বিতীয়বার ওই বাসাতে কখনোই উঠতো না বা তাকে উঠতে দেওয়া হতো না। যেহেতু রাজ উঠেছে, অবশ্যই বাসার সাথে রাজের কোনো একটা গভীর সম্পর্ক আছে, কানেকশান আছে, সেটা যে কোনো ওয়েতে হোক, আত্মীয় দিয়ে হোক, বাড়িওয়ালার মাধ্যমে হোক, বা রাজের নিজের পার্সোনাল কোনো কারণে হোক, বাট ওই বাসার সাথে রাজের একটা সম্পর্ক অবশ্যই আছে। সেটা আমি অবশ্যই সামনে খোঁজ করে বের করার চেষ্টা করব। তো যাই হোক, রাজ মানে যেটা একদম রাজ নিজেই এখন নিজেই কাজ দিয়ে বুঝিয়ে দিয়েছে। ওই সময় রাজ যখন ফার্নিচার নিয়ে নারায়ণগঞ্জে গিয়েছিল সেটা আসলে বিল্লাল সত্যি কথা বলেছিল, রাজ পালিয়ে গিয়েছে, কিন্তু বিল্লাল যখন পরবর্তীতে ভিডিও দিয়ে সব কিছু ফাঁস করে দিয়েছে, এখন বর্তমানে রাজ চিন্তা করেছে আমার তো টাকা পয়সা অনেক হবেই, ইউটিউব চালাচ্ছি, সো আমি এগুলো কেন চোরের দায়ভার নিব। সে সব ফার্নিচার পাঠিয়ে দিয়েছে নিজের গায়ের থেকে দাগ মোছার জন্য, এবং রাজ নিজের টাকা দিয়ে পরবর্তীতে ফার্নিচার কিনতে পারবে, কারণ রাজ এখন ইউটিউব থেকে টাকা কামাই করছে। এবং এই জিনিসটাই বলেছি, একটা মূর্খ মানুষের সাথে টাকা সব থেকে খারাপ কম্বিনেশন। সো এটাকে যদি বন্ধ করতে চান, তার ভিডিও দেখা বন্ধ করতে হবে সবার আগে। রাজ দেখবেন কথায় কথা খালি সবার কাছ থেকে সাপোর্ট চায়। কিসের সাপোর্ট ভাই? আপনার মতো ব্যাচেলার মানুষের ভিডিও কে দেখবে? বোরিং ভিডিও, খুবই বোরিং ভিডিও দর্শক। এরকম ভিডিও খুব দ্রুত বর্জন করা উচিত। যাই হোক, আমি এখানে বসে বসে গলা ফাটালে তো লাভ হবে না, আপনাদের উপর ছেড়ে দিতে হবে। আপনাদেরকে বেশি বেশি আমার এই ভিডিওগুলো শেয়ার করে মানে আরও 10টা মানুষকে জানার সুযোগ করে দিতে হবে রাজ নেশাগ্রস্ত কতটা খারাপ ছেলে। কারণ এর কাছ থেকে সমাজ খারাপ পথে যাবে, বিপথে যাবে আগামী দিনের যে যুবকরা আছে। তো অবশ্যই তার কাছ থেকে সবাইকে দূরে নিয়ে আসতে হবে, দূরে সরিয়ে আসতে হবে। যাই হোক, নেক্সট যে কথাটা বলবো দর্শক, রাজ গতকালকে বলেছে সে আসলে তার বাবা মাকে নাকি ওমরা হজ করাতে চায় এবং ওমরা হজ করাতে নিয়ে যাবে। ঠিক আছে, এখন ওমরা হজ করাতে গেলে কী করতে হবে? ওমরা হজ করাতে গেলে তো অবশ্যই তার টাকা পয়সা লাগবে, তাই না? এর জন্য আপনারা একটু তাকে সাপোর্ট করবেন। মানে চিন্তা করুন, রাজ কত বড় ধান্দাল ছেলে, কত বড় 420 ফটকাবাজ প্রতারক ছেলে। সে আপনাদেরকে কিভাবে আপনাদের মানে ইমোশনাল জায়গাতে আঘাত করছে, যে আমি আমার বাবা মাকে ওমরা হজ করাবো, আপনারা আমাকে একটু বেশি বেশি সাপোর্ট করবেন। মানে যে আমি আমার বাবা মাকে তো ওমরা হজ করাবো, তো আপনাদেরকে এখান থেকে একটু ইমোশনালভাবে আঘাত করলো, যাতে আপনারা চিন্তা করবেন যে আচ্ছা একটা মুরব্বী মানুষ ওমরা হজ করবে, তো আমি যদি তার ভিডিও বেশি বেশি দেখি, তার মানে তারা যদি আমার এই দেওয়া টাকাতে যদি ওমরা হজ করে, সে তার ভাগিদার তো আমরাও হবো, আমরাও সওয়াব পাবো, তাই না? তো আপনারা এই চিন্তা করে কিন্তু হয়তো তার ভিডিও দেখবেন। বাট মিলিয়ে নিয়েন দর্শক, আমি আজকে তারকাদের গল্প লিখে দিচ্ছি আপনাদেরকে, না হলে আমি ভিডিও করার ছেড়ে দিব। এ রাজ কোনোদিন তার বাপ মাকে ওমরা হজ তো দূরের কথা, পাসপোর্ট বানিয়ে তাকে বাংলাদেশের বাইরে পর্যন্ত নিয়ে যাবে না, লিখে নিয়ে। বরং রাজ আজীবনে নেশা পানি করতে করতে তার সব টাকা শেষ হয়ে যাবে, কারণ সে কিন্তু বাজ অভ্যাসের সাথে আসক্ত। এবং যারা এই সমস্ত বাজ অভ্যাসে আসক্ত, তারা কিন্তু বাইরে বিভিন্ন ধরনের যে নেশাগ্রস্ত যে খেলাধুলা আছে, এই দেখবেন আপনারা যে কী সমস্ত জুয়া টুয়া বা আরও যত আজেবাজে খেলাধুলা আছে, এগুলোতে খেলে টেলেই তারা টাকা সব নষ্ট করে ফেলে এবং সারা নেশা পানি করতে থাকে। তো রাজ এই ধরনের ছেলে দর্শক। সো সে তার বাবাকে ওমরা হজ করাবে, এরকম মানুষের মুখ থেকে আবার হজের নাম, এই সমস্ত মানুষের মুখ থেকে আবার হাদিস কোরআনের নাম, ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা, কি বলছে দর্শকরা যেগুলো। যাই হোক, এখানে একটা কথা না বললে না, রাজ বলছে তার চ্যানেলটা তো তার মায়ের কারণে দাঁড়িয়েছে, এবং সে এটাও বোঝাচ্ছে যে সে যে তার বাবা মাকে ওমরা হজ করে সেটা তার নিজের যোগ্যতায় করা। আরে ভাই, শারমিনকে ধন্যবাদ দেন প্রথমত। যদি আপনি ভবিষ্যতে আপনার বাবা মাকে সত্যিই ওমরা হজ করান, সবার আগে শারমিনের পাটা খুলে
ওর মধ্যে পায়ে পানি ঢেলে চুষে চুষে খাবেন, পায়ের নখের ময়লাগুলো পর্যন্ত চেটে 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 পুটে খেয়ে ফেলবেন শারমিন। কারণ আজকে শারমিনের উপর ভর করে শারমিনের বুকে পাড়া দিয়ে আজকে আপনি এই জায়গাটাতে এসেছেন, নাহলে আপনি আপনার মতো 420 ছেলে ইউটিউব উচ্চারণটা পর্যন্ত করতে পারতেন না। এই সমস্ত কামলা মার্কা ছেলে, বস্তি মার্কা ছেলে ইউটিউব নামটা পর্যন্ত উচ্চারণ করতে পারতেন না। আপনার কাছে ইউটিউব বানা লিখতে দিলে আপনি বানা লিখতে পারবেন ইউটিউব বানান, আপনি আবার কিসের কি ইউটিউবে এসেছেন। আচ্ছা শারমিন না থাকলে জীবন আপনি এই জায়গায় দাঁড়ান। আমার শারমিনকে মন চায় মাঝে মধ্যে দর্শক, মানে কিছু বললাম না আসলে, কারণ আজকে শারমিনের জন্য আজকে রাজের মতো একটা অপদার্থ ছিল ইউটিউবে এসে ইউটিউব মানে মানে বাড়াবাড়ি করছে আর কি, বেশি দেমাগ দেখাচ্ছে। তার না যোগ্যতা, সে তার সাথে বেশি যোগ্যতা দেখাচ্ছে আসলে। সো এই ধরনের জিনিস কোনো সহ্য করে না। আজকে শারমিনের জন্য রাজের মতো সমস্ত ছেলেরা ইউটিউবে এসে ভাইরাল হয়েছে, যে জায়গায় তারা রিক্সা চালিয়ে পর্যন্ত খাবার খেতে পারতো না, সামান্য আন্ডারও কেনার ক্ষমতা নাই, চিরা ফাটা আন্ডারের পরে ঘুরতো এ রাজ। সেই ছেলে এখন ইউটিউবে লক্ষ টাকা কামাই করে, তাই না? সো আপনাদের কারণেই করে, আপনারা দিচ্ছেন বলে করে, আপনাদের কারণে দর্শক। সো আপনারা জানেন আপনারা কী করতে হবে। তো যাই হোক, পরবর্তীতে যে কথাটা বলবো দর্শক, রাজের খালি একটা জিনিসের উদ্দেশ্য ছিল ইউটিউবে ফেমাস হওয়া, সেটা সে হয়েছে। এখন সে তার মতো করে তার নেশাপানি করার টাকা পয়সা সে জোগাড় করে ফেলেছে, আর সে তার মতো করে লাইফটাকে লিড করে যাচ্ছে। সে ঘোরাঘুরি করছে, সামনে সে আরও মজা করবে, ট্যুরে যাবে, ঠিক আছে, দেখবেন সাজেকে যাচ্ছে, কক্সবাজার যাচ্ছে বন্ধু বান্ধব নিয়ে, ঠিক আছে, এগুলোই রাজ এখন করবে। ঠিক আছে, সে এখন লিভ টুগেদার করবে বিভিন্ন নারীদের সঙ্গ নিয়ে, কারণ রাজের এক নারীতে আসক্ত না, রাজ একাধিক নারীতে আসক্ত আর কি। সে মাল্টিপ্যারাস, মানে বিভিন্ন নারীর প্রতি তার আসক্ত বেশি। তো সে দেখবেন বিভিন্ন নারীর সাথে লিভ টুগেদার করবে আর কি, এটাই বাস্তব। তো যাই হোক, রাজকে নিয়ে আর চর্চা করবো না, কারণ ওর মতো ছেলের আমার ক্লাসের সাথে যায় না, তার সাথে কথা বলাটা বাদ দিলাম, ছেড়ে দিলাম, বস্তি তো ছেড়ে দিলাম। আসে মিমকে নিয়ে দর্শক, মিমকে দেখলাম মিমের ভিডিওতে এখন মানুষজন ভরা, সাদিয়া এসেছে, লতা এসেছে, দেখলাম তাদেরকে নিয়ে মিম মার্কেটে যাচ্ছে, ইফতার করছে, কত কিছু করছে, অনেক আয়োজন করেছে মিম, খুব সুন্দরভাবে আছে। বাহ, ভালো ভালো, এত মানুষ থাকছে, হাসি খুশি আছে, ভালো। তা আমি একটু বলতে চাই, মিম যে লতা সাদিয়ার সাথে ইফতার করছে, তাদেরকে ইনভাইট করে খাওয়াচ্ছে, তাদের সাথে মার্কেট যাচ্ছে, তো বাবুকে বলতে চাই, আচ্ছা বাবু, আপনার বউ তো অনেক মানুষকে ইনভাইট করছে, খাওয়াচ্ছে, ইফতার করাচ্ছে, আপনার কি একবারও মানে পড়ছে না বা পড়লো না যে এই রমজান মাস, আমার তো মা আছে, বিধবা মা, যে মায়ের আসলে স্বামী মারা গেছে, যে মায়ের আসলে এখন কোল খালি, কারণ আপনি নাই তার সাথে। তো এই মাকে ফেলে আপনি যে আপনার বউ নিয়ে ঘুরছেন, আপনার কি মনে পড়ছে না এই রোজা রমজানের মাসে একটা দিন বা প্রথম ইফতারটা মায়ের সাথে করি, বা মাকে নিয়ে একটা বেলা ইফতার করি, বা মার সাথে একটু একটা বেলা যাই? আপনার মতো অপদার্থ কুল্লাঙ্গার সন্তান দিয়ে হবে কি বলুন? আপনার মায়ের গর্ভটা পৌঁছে গেছে আপনাকে জন্ম দিয়ে, জানেন আপনি সেটা? আপনি এখন যেভাবে করে চলছেন, আপনি মিমকে নিয়ে নাচানাচি করছেন, ঠিক আছে, একটাবার কি মনে পড়ছে না যে আমার মা আছে, আমার একটা পরিবার আছে, তাদের সাথে একটা বেলা ইফতার করি? মনে পড়ছে না? মিমকে বলবো যে মিম যে গর্ভবতী দর্শক, এই গর্ভবতী হয়ে সে যে শয়তানিগুলো করছে, সে লতা সাদিয়া তাদের জন্য এত কিছু করছে, আয়োজন করছে, কেনাকাটা করছে, এটাতে আমি দোষ ধরছি না, অবশ্যই করবে, আত্মীয় স্বজন করবে না কেন, করবে, কিন্তু আত্মীয় স্বজনের একটা ক্রাইটেরিয়া আছে তো, তাই না, একটা লিস্ট আছে তো, যে কে উপরে কে নিচে। মিমের তো উপরের লিস্টে অবশ্যই মিমের শ্বশুর শাশুড়ি, তার শ্বশুরবাড়ি পরিবার থাকার কথা। তো যে রোজার মাসে মিমকে একটাবারও তার শাশুড়িকে বলেছে মা আসান আজকে একসাথে ইফতার করি? একবারও বলেছে? বলেনি। এই যে দেখুন শারমিন, তার লাইফে এত ঝড় চলে গেল, এত তুফান চলে গেল, যে মিম আজকে যখন ঢাকাতে প্রথম এসেছিল, শারমিন কিন্তু সবার আগে তাকে হেল্প করেছিল। শারমিন তাকে বাসা টাসা খুঁজে দেওয়া, তাকে এনআইডি কার্ড দিয়ে বাসা ভাড়া ঠিক করে দেওয়া, বাবুর সাথে তার লাইন ঘাট ঠিক করে দেওয়া, সব কিছুতে কিন্তু শারমিন ভূমিকা রেখেছিল। কিন্তু সেই শারমিনকে এখন মানে মিম পিছনে ঠেলে মিম কিন্তু এখন তার মতো করে চলছে। এগুলোকে বেইমান বলা হয়, এগুলোকে অকৃতজ্ঞ বলা হয়। তো এই যে মিম যে কাজগুলো করছে, আমি জানি না তার যে আপনাদের জায়গাতে এটা কীভাবে দেখছেন, বাট আমার জায়গাতে এটা মানে চরম ঘৃণিত একটা কাজ। আর মিমের কাছে এটা আমরা আশা করতেই পারি দর্শক, কারণ মিম এরকমই, মিম তিশা সাবিনা ওরা এরকমই, এদের কাছ থেকে এগুলো মানে অহরহ ঘটেছে, এগুলো আশা করাটা স্বাভাবিক তাদের কাছ থেকে, ঠিক আছে, যে তারা এরকমই করবে। কিন্তু অবাক করার কথা বাবুকে নিয়ে, বাবু তার মাকে ছাড়া এভাবে ইফতার করছে, একের পর এক নাচানাচি করছে, লাফালাফি করছে, বাট একটাবারও কি বাবুর মনে নাড়া দিচ্ছে না আমার মা আছে, আমার বোন আছে, আমার ভাই আছে, তাদের সাথে একটাবার ইফতার করি, বা মাকে ফোন দিয়ে বলি মা আসো আজকে একসাথে ইফতার খাই? একটাবার কিনা বাবু জায়গা থেকে খাটে না বলা তার মাকে? আমি জানি না আসলে বাবু কীভাবে করে এই কাজগুলো করে দর্শক, আমার কল্পনাতেও আসে না।
যাই হোক, এখানে আরেকটা কথা না বললে না দর্শক, বিল্লালের কথা। বিল্লালের কথাটা বলবো এটা, বিল্লাল খুবই, আমি বিল্লালকে খুব নিগুড়ভাবে দেখলাম দর্শক। একটা জিনিস খুব ভালোভাবে পর্যবেক্ষণ করেছি, বলতে পারেন চিরুনি অভিযানের মতো। এবং দেখে একটা জিনিসই বুঝতে পারলাম যে বিল্লাল খুবই সুবিধাপন্থী একটা মানুষ। সুবিধাপন্থী কীভাবে? দেখবেন বিল্লাল মিমের বাসাতে যায়, বিল্লাল শারমিনের সাথেও থাকে, বিল্লাল রাজদের সাথেও কথা বলেছিল। মানে বিল্লালকে না সবার সাথে মিশে থাকতে দেখা যায়। এখন বলতে পারেন ভাই এটা তো অনেক ভালো, মিলেমিশে থাকে। না ভাই, বিল্লাল কিন্তু ভালো বেশি মিলেমিশে থাকে না, বিল্লাল খুব সুবিধাপন্থী। বিল্লাল বুঝতে পারে যে কোথার থেকে এখন গেলে সে পয়সা কামাতে পারবে, ঠিক আছে? বিল্লাল ওইভাবে চলে। বিল্লালকে দেখবেন মিমকে লুসু দিয়ে, মানে লুতুপুতু করে চলে, তেলবাজি করে চলে, ঠিক আছে? কারণ কি, বিল্লাল ভালো মতো জানে যদি সে মিমকে তেলবাজি করে চলতে পারে, তাকে মন গলে আর চলতে পারে, তাকে ভিডিওতে দেখিয়ে বিল্লাল ভালো 2-4 পয়সা কামাতে পারবে, এবং সেটা বিল্লাল করছে। আবার শারমিনও এখন ভাইরাল টপিক, তো শারমিনের সাথে ভালো খাতির রাখছে, শারমিনের সংসার ভেঙেছে নিজের বোনের সংসার, সেটাও বিল্লাল ব্যবসা করছে। মানে বিল্লালকে দেখলাম সব জায়গাতে নিজের স্বার্থ মতো খালি ঢু মেরে আসছে একবার করে, নিজের সুবিধার জন্য সবাইকে খালি একবার করে ব্যবহার করছে। কারণ এই ব্যবহারটা করলে বিল্লালেরই লাভ, বিল্লাল সবাইকে নিয়ে ভিডিও করতে পারবে, তার 2-4 পয়সা কামাই করতে পারবে। সো বিল্লালকে দেখলাম খুবই নিজের স্বার্থপর মতো কিছু কাজ করছে আর কি, যেটা আসলে অকল্পনীয় আসলে। মানে বিল্লাল পুরোপুরিভাবে এককেন্দ্রিক চিন্তাভাবনা করছে। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, যে বিষয় নিয়ে আমি আসলে কথা বলে শেষ করতে চাই দর্শক, এরপর আসলে বলার কিছু নেই। মিম গর্ভবতী দর্শক, মিমের গর্ভে একটা সন্তান আছে অলরেডি, তার একটা সন্তান আছে ভূমিষ্ঠ আবদিয়া, আর আরেকটা সন্তান তার গর্ভে এসেছে। তো একটা সন্তান গর্ভে আছে, যে সন্তানের এখনো জন্ম হয়নি, ভবিষ্যতে জন্ম দিবে, বাবা হচ্ছে কি বাবু। গর্ভে একটা সন্তান নিয়ে মিম যেভাবে করে আরেক মায়ের গর্ভ খালি করে ওই মাকে রোজা রমজানের মধ্যে সন্তান হারা করে রেখেছে, আমি জানি না মিমের এই গর্ভের সন্তান মিমকে কতটুকু দিবে। অবশ্যই মিমদের কাছে সন্তানের কোনো মূল্য নাই, এই সন্তান থাকুক না থাকুক মিমদের কোনো যায় আসে না। মিমদের কাছে সন্তান মানে, হ্যাঁ আজকে রাত একটা পুরুষের সাথে থেকেছি, পেট বাজিয়ে ফেলেছি, একটা সন্তান জন্ম দিতে বেই যা, এতটুকু ওদের কাছে সন্তান জন্ম দেওয়ার মানে। বাট একটা সন্তানের কদর কী, সন্তানের মানে কি, সন্তান কী কাজে আসে, সন্তান কেন লাগে, সন্তান দিয়ে করবো কি, এই যে তাৎপর্য, এটা তারা ভাই জীবনও বুঝবে না। তাদের কাছে সন্তান মানে ভাই থেকেছি তো পুরুষের সাথে এক রাত, একটা তো পেট বাজিয়ে ফেলেছেন, তো জন্ম দিতেই হবে, জন্ম দিলাম একটা সন্তান, দিলাম আরও 2টা, দিলাম আরও 10টা, সমস্যা কি? পেট আছে মানে জন্ম দিতে থাকবো সন্তান। তাদের কাছে সন্তান জন্ম দেওয়া একটা নিত্যদিনের ভাত খাওয়ার মতো কাজ, এটা তাদের কাছে কোনো আবেগ অনুভূতির কাজ না। বাট অনেক মানুষের কাছে প্রেগনেন্সি জার্নিটা একটা স্বপ্নের জিনিস, একটা স্বপ্নের রাজপুরী তাদের কাছে এটা, যে আমি প্রেগনেন্ট, গর্ভ, তারা পুরো ফুল টাইম এটাকে এনজয় করে, ভালো থাকে। কিন্তু মিম তার গর্ভে সন্তান রেখে যেভাবে করে তার শাশুড়ির সাথে অন্যায় করছে, যেভাবে তার ননদদের সাথে অন্যায় করছে, ঠিক আছে, যেভাবে তার শ্বশুরবাড়িদেরকে আলাদা করেছে বাবুর কাছ থেকে, আমি জানি না মিমের গর্ভের সন্তান ভবিষ্যতে যখন ভূমিষ্ঠ হবে, সে মিমকে ভবিষ্যতে কি উপহার দিবে। আসলে দর্শক, এটা ভবিষ্যতে অবশ্যই অনেক কিছু দেখা যাবে, অবশ্যই অনেক কিছু বলা যাবে। এই যে আমাদের চোখে দেখুন দর্শক, একদম সামনে চাক্ষুষ একটা অপদার্থ কুলাঙ্গার সন্তান দেখতে পাচ্ছি, বাপ্পি। আমি মনে করি দর্শক, বাপ্পিকে নিয়ে আমি যত কথা বলেছি, নাজমানটি মারা যাওয়ার পর থেকে যতগুলো রোস্টিং ভিডিও করেছি বা যা যা বলেছি তার সম্পর্কে, আমি মনে করি বাপ্পি গত কয়েকদিনে তার যে রূপ দেখিয়েছে বা তার যে অবস্থা দেখিয়েছে, আমি মনে করি আমি যা বলেছি অনেক 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 কম বলেছি, অনেক কম বলেছি। বাপ্পি আমি যা না বলেছি তার সাথে অনেক ভয়াবহ অনেক কিছু দেখিয়ে দিয়েছি, যেগুলো আমি কল্পনাতেও আনিনি যে বাপ্পিগুলো করতে পারে। যেমন আমি কিন্তু অনেক কথা বলেছি, বাপ্পি সেই হ্যান ত্যান কুলাঙ্গার অবস্থা, কত কিছু বলেছি, তাই না? কিন্তু কোনোদিন আমি এটাও কল্পনাতে আনিনি বাপ্পি তার মায়ের আলমারি ভেঙে সেখানে হামলা করবে, মায়ের আলমারি ভেঙে তার গোল্ডটোট আলাদা করে ফেলবে, মায়ের আলমারি ভেঙে টাকা বের করে ফেলবে, এবং সেগুলো বারবার খেলে প্রত্যেকদিন একটা করে টাইটেল দিবে, এগুলো কি করব, এগুলো কি করব, এগুলো কি করব। আমি কিন্তু এই কল্পনা কোনোদিন করিনি। আমি কখনো এটা কল্পনাই করিনি বাপ্পি প্রত্যেকদিন তার মাকে নিয়ে একটা করে ভিডিওটা টাইটেল দিয়ে ভিডিও আপলোড করবে, আমি এটা কোনোদিন কল্পনা করিনি। আমি এতটা খারাপ হবে বাপ্পি, আমি এতটা কল্পনা করি না। আমি হ্যাঁ কল্পনা করেছি এটা খারাপ, এটা খারাপ, ওই অনুযায়ী ভিডিও দিয়েছি। বাট আমি জানা বলেছি, যতটুকু কল্পনা করেছি তার চেয়ে তো শত 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 গুণ খারাপ বাপ্পি সেটা নমুনা দিয়ে দিয়েছে, সে কতটা খারাপ হতে পারে দর্শক। আমি কল্পনা করিনি বাপ্পি এতটা খারাপ হবে, মানে আমি যা বলেছি তার চাইতে আরও কয়েকশো গুণ খারাপ আমি বাপ্পিকে দেখেছি। সো আসলে এগুলো দেখার পর আমি জানি না দর্শক, আমি তো জাস্ট বলছি, আপনারা যারা দেখছেন এগুলো সহ্য করেন কীভাবে, আর এই ধরনের মানুষের ভিডিও দেখে যারা মানে লাভ রিয়েক্ট দেন, বাহবা দেন, ভালো লাগে আপনাদের, আসলে আমারও সন্দেহ হয় যে ভাই আপনারা আসলে কোথার থেকে জন্ম নিয়েছেন। কারণ
যারা তাদেরকে সাপোর্ট করছেন, যারা তাদেরকে হার্ট রিয়েক্ট দিয়ে তাদেরকে ভালোবাসা দিচ্ছেন, মানে আমি মোটামুটি শিওর ভাই আপনারাও ওদের কোয়ালিটিতেই পড়েছেন, আপনারা ওদের কাতারই পড়েছেন, আপনাদেরও মনে হয় 10টার সাথে সম্পর্ক আছে, আপনারাও মনে হয় লিফট টুগেদার করেন, এই জন্য আপনারা তিশা, মিম, সাবিনা, বাপ্পিদেরকে সাপোর্ট করছেন। এর বাইরে আর কিছুই না। নাহলে যারা ভালো মানুষ তারা কোনোদিন এদেরকে কোনোদিন ভালো কথা বলতে পারে না, বা তাদের চ্যানেলে কমেন্টই করতে পারে না লজ্জাতে। যারা ভালো মানুষ তারা ভাবে আমি যদি এখানে কমেন্ট করি আমার নামটা তার চ্যানেলে আসবে, এই লজ্জাতেই অনেকে সেখানে কমেন্ট করবে না। যে আমার অনেক দর্শকরা আছে বলে ভাই তার চ্যানেলে কমেন্ট করতে আমার রুচি আসে না, আমি আপনার চ্যানেলে কমেন্ট করে তাদেরকে জানাতে চাই। চিন্তা করে দেখুন অবস্থাটা, মানে তাদের চ্যানেলে যে আমার দর্শকদের নামটা থাকবে সেটাও দর্শকরা লজ্জা পায় যে আমার নামটা ওদের চ্যানেলে আসবে, ছি 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 ছি। আর যারা কমেন্ট করছেন তাদেরকে হার্ট রেট করে, তারা তো মানে ডিরেক্টলি আমি বলবো নমরুদের থেকেও খারাপ আপনারা ভাই, কি বলবো আর। যেরকম মানুষদেরকে আপনারা সাপোর্ট করছেন, ছি, ধিক্কার জানবি আপনাদের মতো দর্শকদেরকে যারা কিনা তাদেরকে তেলবাজি করে চলেন। আর কিছু বললাম না দর্শক। তো এই ছিল দর্শক আমার আজকে ভিডিও, আজকে এর বিষয়ের কথা বলছি না, আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।